নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল। আজকের গল্পের নাম মধুজা আর কৃষ্ণচূড়া গাছটা। গল্প কথা বাই পায়েল অরিজিনালসের আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার অন্য চ্যানেল পিএমজি অডিও। শুরু করছি আজকের গল্প মধুজা আর কৃষ্ণচূড়া গাছটা। বাড়ি পর্যন্ত আর ফিরতে পারল না মধুজা। বাড়ির থেকে একটু দূরেই একটা ছোট্ট পার্ক আছে, সেখানেই বসে পড়ল একটা কৃষ্ণচূড়া গাছের নিচের বেদিতে। তার মন ছুটে যাচ্ছিল সুদূর অতীতে ফেলে আসা দিনগুলোতে। মধুজা আর জয় একই স্কুলে পড়ত। সেই 1 থেকে ওরা একসঙ্গে। দুজনের গভীর বন্ধুত্ব যেমন ছিল ঠিক তেমনি ঝগড়াও হতো ভীষণ, প্রায় অকারণেই বা অতি তুচ্ছ কারণে, বা হয়তো তাদের পারিবারিক অবস্থান এবং শিক্ষা দীক্ষা আলাদা, তাই তাদের বড় হয়ে ওঠার শিক্ষা, জীবনকে দেখার শিক্ষাও অন্যরকম ছিল বলে। তবে একে অন্যকে ছেড়ে থাকতে পারত না কিছুতেই। মধুজার বাড়ির লোকজন কিন্তু জয়ের সঙ্গে তার বন্ধুত্ব খুব একটা পছন্দ করতেন না, সম্ভবত তাদের অর্থনৈতিক অবস্থানগত পার্থক্যের কারণে। তবে ছোটবেলার বন্ধুত্ব নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন কেউই বোধ করেননি। তাদের ছোটবেলার বন্ধুত্ব ঠিক কবে প্রেমের রূপ নিতে শুরু করেছিল মধুজা আজও পরিষ্কার মনে করতে পারে। তখন তারা সদ্য ক্লাস 9-এ উঠেছে। তাদের সেকশনে ভর্তি হলো একটি নতুন মেয়ে, নাম জয়িতা। জয়ের সঙ্গে নামের মিল থাকায় বন্ধুরা খুব খ্যাপাতো জয়িতাকে নিয়ে। নামের সাথে সাথে তাদের আরও একটা মিল দেখা গেল, দুজনেই পড়াশোনায় বড্ড ভালো। জয় বরাবরই ক্লাসে প্রথম হতো, তাকে পড়াশোনায় রীতিমতো টেক্কা দিতে লাগলো জয়িতা। 3-4 মাস পরে জয়িতা বিমান স্যারের কোচিংয়ে যেতে শুরু করলো অঙ্ক করার জন্য। মধুজা পড়াশোনায় বরাবরই মধ্যমানের। হঠাৎ একদিন ও অনুভব করলো জয়ের সাথে জয়িতার একটা স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হচ্ছে, সম্ভবত পড়াশোনার প্রতি দুজনের একই রকম ভালোবাসা আর প্রায় একই রকম পারিবারিক অবস্থানের কারণে। আর তাছাড়াও জয়ের বাবাই ছিলেন তাদের বিমান স্যার, আর জয়িতার বাবা তাদের ওখানেই অন্য একটি স্কুলের হেড স্যার হয়ে এসেছিলেন। তবে সেই স্কুলে 11-এ সায়েন্স না থাকায় জয়িতা তাদের স্কুলে ভর্তি হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। আর মধুজাদের ছিল পারিবারিক ব্যবসা। তার বাবা কাকাদের 3টি বড় সোনার দোকান ছাড়াও একটি নার্সিং হোম ছিল। সে কোনো দিনও বাইরে কোথাও পড়তে যায়নি, বরং টিউটাররা সব সময় বাড়ি এসে পড়িয়েছেন তাকে। সে স্কুলেও যেত নিজেদের গাড়িতে। একদিন সে বিকেলে নাচের স্কুল থেকে গাড়ি করে বাড়ি ফিরছে, হঠাৎ দেখে পার্কের এই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে জয় আর জয়িতা কথা বলছে আর খুব হাসছে। দুজনের দুটো সাইকেল গাছের গায়ে দাঁড় করানো। মধুজার মাথায় আগুন জ্বলে উঠেছিল। সে ড্রাইভার রতন কাকুকে গাড়িটা দাঁড় করাতে বলেছিল। তারপর নেমে সোজা দুজনের কাছে। ওরা নিজেদের কথায় এমন মশগুল ছিল যে ওকে খেয়ালই করেনি প্রথমে। অবশ্য স্কুলেরই কোনো মজার কথা হচ্ছিল, কিন্তু মধুজা মেয়েটাকে কেন জানে না জয়ের সাথে দেখে সহ্য করতে পারেনি। সে ঠাস করে জয়কে একটা চড় মেরেছিল, তারপর বলেছিল, এক্ষুনি বাড়ি যা। জয় হতভম্ব হয়ে গিয়েছিল এই অতর্কিত আক্রমণে। তবুও জয়িতা সামনে ছিল বলেই শান্ত গলায় বলেছিল, পাগল হয়ে গেছিস নাকি, তুই নিজের বাড়ি যা। অন্ধকার হয়ে আসছিল, পার্কে লোকজন তেমন একটা ছিল না, কয়েকজন দূরে ছড়িয়ে ছিটিয়ে বসে। মধুজা কিছু না ভেবেই হঠাৎ জয়কে একটা চুমু খেয়ে বসেছিল জয়িতার সামনেই। তারপর জয়কে বলেছিল, তোকে আর কোনো দিনও যেন এই মেয়েটার সাথে আর না দেখি আমি। আর শুধু এই মেয়েটা কেন, আর কোনো মেয়ের সঙ্গেই না দেখি।
মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব তাহলে। তারপরেই হাউমাউ করে সে কেঁদে ফেলেছিল। জয়িতা সেদিন একটাও কথা না বলে নিজের সাইকেলটা নিয়ে বেরিয়ে গিয়েছিল। আর জয় হঠাৎ ঘটা ঘটনাটায় কি করবে ভেবে পায়নি। শুধু মধুজার হাত দুটো ধরে বলেছিল, কান্না বন্ধ কর মধু, বাড়ি যা, অন্ধকার হয়ে যাচ্ছে। আর তোর চিন্তার কোনো কারণ নেই, তোর চেয়ে বেশি আপন আমার কোনো বন্ধুই নয়। মধুজা আর জয় একে অন্যের দিকে তাকিয়েছিল কয়েক মুহূর্ত। তারপর সে জয়কে বলেছিল, ভুলে যাস না কিন্তু যে তুই শুধুমাত্র আমার, আর কারো নয়। আমি বাড়ি গেলাম, রতন কাকু দাঁড়িয়ে আছে বাইরে, তুইও যা। সেদিনের পর থেকে জয় আর জয়িতা কোনোদিনও কথা বলতো না, অন্তত তার চোখে পড়েনি কখনো। এরপর বাড়ির অপছন্দ থাকলেও জয় খুব ভালো চাকরি পাওয়ায় মধুজা আর জয়ের বিয়েটা আটকায়নি। যদিও বিয়ের জন্য তার বাড়ির লোকেদের সবসময় নিজেদের সমগোত্রীয় একটি পরিবারের ছেলেই পছন্দ ছিল। বিয়ের পর ভালোবাসা, আদর, ঝগড়া, মান অভিমান, খুনসুটি নিয়ে ভালোই কাটছিল তাদের জীবন। তবে ভীষণ আদরে আবদারে মানুষ হওয়া মধুজা যত দিন যেতে লাগলো তত তার কাছে জয়দের কি কি নেই এই বিষয়টা প্রকট হতে লাগলো। আর ঝগড়া হলেই সে সঙ্গে সঙ্গে বাপের বাড়ি চলে যেত। আর প্রতিবার জয় গিয়ে রাগ ভাঙিয়ে তাকে নিয়ে আসতো। তার বাড়ির লোকেরা সবসময় বলতো, তোকে তো আগেই বলেছিলাম, এইরকম বাড়িতে এইরকম লোকেদের সাথে তুই বেশি দিন থাকতে পারবি না। এখনো সময় আছে মধু, ভেবে দেখ। সেও রাগের মাথায় ভাবত বাড়ির সবাই ঠিক কথাই বলছে। এছাড়াও সে বিয়ের আগে থেকেই তাদের নিজেদের নার্সিংহোম দেখভালের কাজ করত। বিয়ের পরও সেই কাজই করত। জয়ের ওপর রাগ হলে সেখান থেকেই নিজের বাপের বাড়ি চলে যেত। রাগের মাথায় তার বাড়ির লোকের সাথে জয় এবং তার পরিবারের নামে সেও অনেক কথা বলতো, যদিও সে মনে মনে জানত বেশিরভাগই বাজে কথা। জয় যে তাকে ভীষণ ভালোবাসে সে ব্যাপারে তার কোনোদিন কোনো সন্দেহ ছিল না। এমনকি জয়ের সহজ সরল বাবা মা, জয়ের দিদি আদ্রিজা আর তাকে কোনোদিনও আলাদা করে দেখেননি বিয়ের পর থেকে। কিন্তু বাড়ির সবার ইন্ধনে আর তার নিজের রাগ, জেদ আর ইগো নিয়ে সে এতটাই ডুবে থাকতো যে জয়ের সামান্য ত্রুটিগুলো তার অনেক বড় বলে মনে হতো। আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সে জয়ের সাথে চলে আসতো, তার বাড়ির লোক না চাইলেও। তাদের বিয়ের 2 বছরের মাথায় ছোট্ট রিক জন্মায়। তার ছেলেকেও বেশিরভাগ সময় জয়ের মা বাবাই দেখতেন। জয় আর সে নিজেদের কাজের জন্য বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকত। রিকের যখন বছরখানেক বয়স, তখন একদিন কি একটা সামান্য কারণে তাদের দুজনের তর্ক বিতর্কের মাঝখানে মধুজা জয়ের মাকে নিয়ে একটা অত্যন্ত নোংরা কথা বলে ঝগড়ায় জেতার জন্য। সেদিন জয় আর নিজেকে সামলাতে পারেনি, মধুজাকে ঠাস করে একটা চড় মেরে বসে রাগের মাথায়। মধুজা সঙ্গে সঙ্গে আরও অশান্তি করে এবং জয়ের বাবা মাকেও ডেকে আরও অনেক বাজে কথা শোনায়। তারপর যথারীতি বাড়ি ছেড়ে চলে যায়। এমনকি তার রাগ এত সাংঘাতিক যে সে নিজের ছেলে রিককেও নিয়ে যায় না। উল্টে বলেছিল যে, তোমার ছেলে যে তোমার মতোই হবে ভবিষ্যতে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মধুজার রাগ পড়ে গেলে সে বুঝতে পারে যে এবারে সে কথার আঘাতে সত্যিই বড্ড আঘাত দিয়ে ফেলেছে তাদের। কিন্তু জয়ের চড় মারাটাও সে হজম করতে পারে না। যাই হয়ে যাক তাদের মধ্যে, জয় কোনো দিনও তার গায়ে হাত তোলেনি আজ পর্যন্ত। মনে মনে সে ছটফট করতে থাকে ছেলের জন্যেও। কিন্তু এবারে তার রাগ ভাঙিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে না জয়। আর মধুজার নিজের ইগো, জেদ আর বাড়ির লোকের ইন্ধন তাকেও নিজের থেকে জয়ের কাছে ফিরতে দেয় না। তার রাগ দুঃখ বাড়তে বাড়তে এমন হয় যে বাড়ির লোকজনের কথায় সে এবারে জয়কে জব্দ করতে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। সে নিশ্চিত ছিল যে জয় তার কাছে ক্ষমা চাইতে আসবেই।
কিন্তু তাকে অবাক করে দিয়ে জয় ডিভোর্সে রাজি হয়ে যায়। রাগের চোটে সেও ভাবে দেখা যাক জয়ের কত দম, কিভাবে পারে তাকে ছেড়ে থাকতে। ডিভোর্স হয়ে যায়। ছেলের জন্য প্রচণ্ড মন কাঁদলেও মধুজার বাড়ির লোক তাকে ছেলের কাস্টাডি নিতে দেয় না। সেও ভাবে ছেলের জন্য অন্তত জয় তার কাছে আসবেই মাথা নিচু করে একদিন। কিন্তু তার সব হিসেব ওলট পালট করে দিয়ে জয় একটা অদ্ভুত কঠিন বর্ম পড়ে থেকেছে এবারে। অসহ্য কষ্টে সে অস্থির হতে থাকলেও মাথা নিচু করতে পারে না। কোর্টের রায়ে প্রতি সপ্তাহে সে একবার করে রিককে একবেলা নিজের সাথে রাখতে চেয়েছিল। গাড়ি নিয়ে সে প্রতি সপ্তাহে জয়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত। না, জয় নয়, প্রতিবার জয়ের বাবা না হলে মা রিককে তার হাতে তুলে দিয়ে যেত। এত কিছুর পরেও প্রতিবার ওরা তাকে জিজ্ঞেস করতে ভুলতেন না, ভালো আছো তো মা, নিজের খেয়াল রেখো। জয় না এলেও তার বাবা মা কিন্তু ডিভোর্সের আগে মধুজাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন। রাগে অন্ধ হয়ে সে তখন বারবার তাদের অপমান করেছে, কোনো কথা কানে তোলেনি। তাদের দেখে আজকাল চোখে জল আসে তার। মনে পড়ে যায় সে একটু অসুস্থ হলেই জয়ের মা নিজের হাতে তাকে খাইয়ে দিতেন। বাবা তার পছন্দের কফি বানিয়ে বলতেন, আস্তে আস্তে করে চুমুক দে মা, দেখ তোর আরাম লাগবে একটু। কেন হারিয়ে গেল সেই সব দিন? নাকি সে নিজেই জেদ করে হারিয়ে ফেলল? জয়ও কেন তার মতো জেদি হয়ে গেল? আর কি কোনোদিনও সে তার কাছে আসবে না? কিন্তু মুশকিল হলো সে হারতে শেখেনি। দোষ যতই হোক, মাথা নিচু করে দোষ স্বীকার করার শিক্ষা তাকে ছোট থেকে কেউ দেয়নি। ইগো ছাড়িয়ে সে নিজেকে দেখতে পায় না কিছুতেই। এমনিভাবেই দিন কাটছিল, আর মধুজা অভ্যস্ত হচ্ছিল এই জীবনটাই। তার বাড়ির লোকজন আজকাল তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, তাদেরই সমগোত্রীয় একটি বন্ধু পরিবারের ছেলেকে। মধুজা জানে না সে কি করবে। নিজের মনের সঙ্গে লড়াইতে সে কি হেরে যাচ্ছে? ডিভোর্সের পরে আরো বছর দেড়েক কেটে গেছে। নিজের বাড়িটাকে তার নিজের বাড়ি বলেও মনে হয় না এখন। ছোট্ট রিক আজকাল টুকটুক করে কথা বলে। সারা সপ্তাহ সে ছেলের জন্য অপেক্ষা করে থাকে। মনে মনে সে যদিও জানে তার ছেলে যোগ্য লোকেদের কাছেই মানুষ হচ্ছে, আর তার নিজের বাড়ির লোকেরা তো রিককে নাতি বলে মানেও না। এমনকি সে রিককে প্রতি সপ্তাহে নিয়ে আসে এটাও খুব একটা পছন্দ করে না তারা। তবে রিক যতক্ষণ থাকে মধুজা তাকে এক মুহূর্ত কারো কাছে ছাড়ে না। রিকের সঙ্গে খেলছিল সে। রিকের ঘুম পাচ্ছে বুঝতে পেরে রিককে শুইয়ে দিয়ে সে নিজেও রিকের পাশে শুয়েছিল। রিকের জামাটা একটু আলগা করে দিতে গিয়ে দেখতে পেল রিকের গলায় একটা নতুন সোনার চেন, তাতে একটা সুন্দর ছোট্ট কালী ঠাকুরের লকেট। আগে রিকের গলায় তার অন্নপ্রাশনের একটা চেন ছিল, সেটা জয় আর সে একসঙ্গে পছন্দ করে কিনেছিল। বিকেলে রিককে ছাড়তে যাওয়ার আগে সে জিজ্ঞেস করল, বাবা, এই লকেটটা তোমাকে কে দিয়েছে? রিক মিষ্টি গলায় বলল, মণিমা। মধুজা কিছুতেই বুঝতে পারল না সেটা আবার কে। রিক তার পিসিকে সম্ভবত মিম বলে, আর দাদু ঠাকুমাকে টাটা করার সময় ঠাম আর দাদাই বলে। জয়কে বলে বাবান। সে জয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে আবার রিককে জিজ্ঞেস করল, তোমার মণিমা কোথায় থাকে সোনা? রিক তার দিকে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে, বাবান আর আমার সাথে। মধুজার ভেতরে কেমন একটা চোরা ভয়ের স্রোত বইতে লাগলো। তার মনের মধ্যে যে কুচিন্তা বাসা করছে সেটা কিছুতেই সত্যি হতে পারে না। তারা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত জয় আর সে মুখোমুখি দাঁড়ায়নি কোনোদিনও, কিন্তু মনে মনে তার স্থির বিশ্বাস যে জয় আর সে অন্য কাউকে ভালোবাসতে পারে না আর।
জয়ের বাবা এসে রিককে কোলে করে ভেতরে নিয়ে গেলেন। পরের সপ্তাহে রিকের তার কাছে আসার আগের দিন মধুজা রিকের জন্য একটু শপিং করতে গিয়েছিল। সামনেই রিকের 3 বছরের জন্মদিন। জিনিসগুলো রতন কাকুর হাতে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে একটু হাঁটবে বলে একটু আগেই নেমে পড়েছিল। হঠাৎ চোখে পড়ল একটু দূরে জয়ের ছোট্ট গাড়িটা দাঁড়িয়ে। জয় গাড়ির বাঁ দিকের দরজাটা খুলে দাঁড়িয়ে। একটি মেয়ে রিককে খুব যত্নে কোলে জড়িয়ে গাড়িতে উঠছে। গাড়ির দরজা বন্ধ করে জয় উল্টো দিকে ড্রাইভারের আসনে বসল। মধুজার চকিতে মনে পড়ল সে জয়ের পাশে কাউকে বসতে দিত না, এমনকি তার মা দিদিও নয়। মধুজার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে কেন? তবে কি সে ভুল ভাবছে? মেয়েটি কি জয়ের কোনো আত্মীয়? বিদ্যুৎ চমকের মতো তার মাথায় এলো, এই মেয়ে তো জয়িতা। হ্যাঁ, সেই। গাড়িটা বেরিয়ে গেল। স্থানুর মতো দাঁড়িয়েছিল সে। হঠাৎ তার চমক ভাঙল মিত্রা কাকিমার ডাকে। তিনি বোধহয় তার দৃষ্টির গতিবিধি লক্ষ্য করেছেন। মিত্রা কাকিমা জয়ের মায়ের খুড়তুতো বোন। তাদের বাড়ির কাছাকাছি বাড়ি। আরে মধুজা যে, খবর কি? কেমন আছো আজকাল? মধুজা সংক্ষেপে বলল, ভালো। তিনি আবার বললেন, জয়কে দেখছিলে বুঝি? তা ওর নতুন বউয়ের সঙ্গে তোমার আলাপ আছে নিশ্চয়ই? তোমাদেরই তো বন্ধু ছিল শুনেছি, জয়িতা। ভারী ভালো মেয়ে। লন্ডনে ছিল, মাস 6 হলো জয়ের অফিসে জয়েন করেছে। তা সেদিন তোমার মার সাথে দেখা, কথায় কথায় শোনালেন তোমারও নাকি বিয়ে। মিত্রা কাকিমার ঠেস দেওয়া সব কথা আর শুনতে পাচ্ছিল না মধুজা। সে মনে হয় বধির হয়ে যাচ্ছে। মিত্রা কাকিমার বকবকানির মাঝেই সে লম্বা লম্বা পা ফেলে এই পার্কে, কৃষ্ণচূড়ার তলায়। কোথায় বার যেত সে? সম্পর্কের শুরু যেখানে, ভাঙনের শব্দও নয়, সেখানে বসেই মধুজা সহ্য করুক আজ।